এমন কি কোনো পদ্ধতি আছে যেটা ব্যবহার করলে আপনাকে আপনার প্রতিষ্ঠানের আয়ের উপরে কোনো ট্যাক্স দিতে হবে না? গত শতাব্দীতে এক লোক এমন একটি পদ্ধতি ব্যবহার করেছিল যার মাধ্যমে সে তার প্রতিষ্ঠানের আয়কে ট্যাক্সমুক্ত করে ফেলেছিল। কে সেই লোক, কিভাবে সেটা করেছিল এবং আমেরিকার ইতিহাসে কেন এটি একটি বিতর্কিত অধ্যায়, তা নিয়েই আজকের আয়োজন। তাহলে চলুন শুরু করা যাক। হলিউড অভিনেতা টম ক্রুজ, আমেরিকান র্যাপার ডগলাস ডেভিস, আমেরিকান অভিনেত্রী জেনা এলফম্যান, জোভান্নি রিবিসি, মাইকেল পেনিয়া, এলেনা মাস্টারসন, এরা প্রত্যেকে সেলিব্রিটি হওয়ার পাশাপাশি এদের মধ্যে একটা মিল আছে। এরা সকলে একটা বিষয়ের সাথে যুক্ত, যার নাম সাইন্টোলজি, আর এটি পরিচালিত হয় চার্চ অফ সাইন্টোলজির দ্বারা। এই চার্চের প্রতিষ্ঠাতার নাম এল রন হাব্বার্ড, যিনি ছিলেন একজন সায়েন্স ফিকশন রাইটার। গত শতাব্দীর মাঝের দিকে হাব্বার্ড ডায়াবেটিক্স নামক একটি মানসিক চিকিৎসা বিষয়ক ধারণা বই আকারে প্রকাশ করেন। শুরুর দিকে ধারণাটি বেশ জনপ্রিয়তা লাভ করলেও প্রতিষ্ঠিত চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এটি একটি সিউডোসায়েন্স বা ছদ্মবিজ্ঞান রূপে গণ্য হয়। সিউডোসায়েন্স বা ছদ্মবিজ্ঞান হচ্ছে এমন একটি বিষয় যা নিজেকে বিজ্ঞান হিসেবে দাবি করলেও স্বীকৃত বৈজ্ঞানিক পদ্ধতির অনুসরণ করে না। 1952 খ্রিস্টাব্দে হাব্বার্ড একটি প্রতিষ্ঠান তৈরি করেন তার এই ধারণাটি প্রচারের জন্য, কিন্তু একটা সময় এই প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে যায়। এমনকি হাব্বার্ড নিজের বইয়ের লেখক সত্ত্ব পর্যন্ত হারিয়ে ফেলেন। প্রতিষ্ঠিত ধর্মমতগুলোকে, বিশেষত খ্রিস্টান ধর্মকে তিনি বেশ সমালোচকের দৃষ্টিতে দেখতেন। তিনি বলতেন প্রতিষ্ঠিত ধর্মমতগুলো মূলত মিথ্যা প্রচারের মাধ্যমে মানুষকে নিয়ন্ত্রণ করতে চায়। কিন্তু তার ও তার প্রতিষ্ঠানের যখন এত বাজে অবস্থা, তখন তিনি তার এই ডায়ানেটিক্স নামক ধারণাটিকে ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করেন। তিনি এই ধর্মের নাম দেন সাইন্টোলজি এবং এই ধর্মের অনুসারীদের বলা হয় সাইন্টোলজিস্ট। 1954 খ্রিস্টাব্দে তিনি এই ধর্মটি প্রচারের জন্য চার্চ অফ সাইন্টোলজি প্রতিষ্ঠা করেন। এখানে প্রশ্ন আসে, তিনি কেন এমনটা করেছিলেন? এর উত্তর জানতে হলে আমাদেরকে হাব্বার্ড প্রস্তাবিত এই ধর্ম সম্পর্কে কিছুটা জানতে হবে। হাব্বার্ড তার প্রস্তাবিত ধর্ম সাইন্টোলজির ঐতিহাসিক সিলসিলা বর্ণনা করতে গিয়ে বৌদ্ধ ধর্মের সাথে একে যুক্ত করেন এবং তিনি তার এক কবিতায় দাবি করেন তিনিই হচ্ছেন বৌদ্ধ ধর্মের প্রতিশ্রুত মৈত্রেয় বুদ্ধ। অন্যান্য ধর্মগুলোতে যেমন নানারকম পৌরাণিক বিশ্বাস থাকে, এই ধর্মেও তেমন কিছু বিশ্বাস রয়েছে। এমন একটি খুব আলোচিত পৌরাণিক বিশ্বাস হচ্ছে জেনুর গল্প। এই গল্প অনুসারে 75 মিলিয়ন বছর আগে 76টি গ্রহ নিয়ে একটি সংঘ তৈরি হয়েছিল। এই সংঘটি শাসন করতেন জেনু বা জেমু নামের একজন একনায়ক। সংঘের গ্রহগুলোতে মানুষের সংখ্যা অনেক বেশি ছিল। মানুষের সংখ্যা কমাতে তখন জেনু অন্যান্য গ্রহ থেকে বিলিয়ন বিলিয়ন মানুষ পৃথিবীতে নিয়ে আসেন এবং হাইড্রোজেন বোমার মাধ্যমে তাদের শেষ করে দেন। এই মানুষগুলোর শরীরে থাকা আত্মা বা থেটান তখন পৃথিবীর বেঁচে থাকা মানুষের শরীরে প্রবেশ করে। তাই বর্তমান সময়ের মানুষেরাও সেই পুরাতন সময়ের মানুষের আত্মা বা থেটানকে নিজেদের শরীরে বয়ে নিয়ে বেড়াচ্ছে। এই বিশ্বাসটি সাইন্টোলজিস্টরা সাধারণত মানুষের সামনে প্রকাশ করে না। যারা পরবর্তীতে এই ধর্ম ত্যাগ করেছে তাদের মাধ্যমে এই বিশ্বাসের ব্যাপারে জানা যায়। তবে এই বিশ্বাসকে সাইন্টোলজিস্টরা ভিন্নভাবে সাধারণ মানুষের সামনে প্রকাশ করেন। তা হল, হাব্বার্ডের মত অনুসারে মানুষের মন প্রধানত দুটি ভাগে বিভক্ত: বিশ্লেষণাত্মক মন এবং প্রতিক্রিয়াশীল মন। বিশ্লেষণাত্মক মন হচ্ছে একটি কম্পিউটারের মতো বিশুদ্ধ, যৌক্তিক ও বিবেকবান। অন্যদিকে প্রতিক্রিয়াশীল মন মানুষের বেদনাদায়ক, অচেতন ও ক্ষয়ক্ষতির স্মৃতি ধরে রাখে। হাব্বার্ড এই স্মৃতিগুলোর নাম দিয়েছিলেন এনগ্রাম। তিনি মনে করতেন এই এনগ্রাম মানুষের মধ্যে মানসিক ও শারীরিক সমস্যা তৈরি করতে পারে, এমনকি মানুষকে পাগলও করে দিতে পারে। তাই হাব্বার্ডের উদ্ভাবিত একটি প্রক্রিয়ার মাধ্যমে মানুষকে এনগ্রাম মুক্ত হতে হবে। এই প্রক্রিয়াকে বলা হয় অডিটিং এবং যিনি এই প্রক্রিয়া পরিচালনা করেন তাকে বলা হয় অডিটর। এই প্রক্রিয়ায় অর্থের বিনিময়ে অনেকগুলো সেশনের মধ্য দিয়ে একজন মানুষকে যেতে হয়। অনেক বছর ধরে এই সেশনগুলো চলতে থাকে। যখন অডিটরের মনে হয় প্রক্রিয়াধীন মানুষটি এনগ্রাম থেকে মুক্ত হয়েছে, তখন তাকে ক্লিয়ার বা পরিচ্ছন্ন বলে ঘোষণা করা হয়। 1950-এর দশকে প্রতি ঘন্টা অডিটিংয়ের জন্য প্রদান করতে হতো $25। অডিটর হিসেবে ট্রেনিং নিতে $500 খরচ হতো। 1960 ও 1970-এর দশকে তারা তাদের চার্চ থেকে নানা রকম ট্রেনিং প্রোগ্রাম চালু করে, যেগুলোর মূল্য ছিল কয়েকশো থেকে শুরু করে কয়েক হাজার $1000 পর্যন্ত। 2016 ইংরেজি সালে বিজনেস ইনসাইডারের দেওয়া তথ্য মতে বর্তমানে প্রতি ঘন্টা অডিটিং সেশনের জন্য প্রদান করতে হয় $800, যা বাংলাদেশি টাকায় প্রায় 95,000 টাকা, এবং সাধারণত প্রতিটি সেশন হয় 2.5 ঘন্টার। এগুলো শুনে নিশ্চয়ই অবাক হলেন। আপনি এখনই অবাক হলেও এই অডিটিং প্রক্রিয়ার ধাপগুলো কিন্তু এখনও শেষ হয়নি। হাব্বার্ডের মতে অডিটিং প্রক্রিয়ার মাধ্যমে যখন একজন মানুষ ক্লিয়ার স্ট্যাটাস পায়, তখন সে অপারেটিং থেটার নামক পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্য প্রক্রিয়া শুরু করতে পারে, যার জন্য তাকে অবশ্য আরও পেমেন্ট করতে হয়। হাব্বার্ডের মতে অপারেটিং থেটান হচ্ছে এমন একটা পর্যায় যেখানে গেলে একজন মানুষ তার মানবীয় সত্তা থেকে অনেক উপরের স্তরে চলে যায়। সে তখন এই বাহ্যিক মহাবিশ্বের সীমা থেকে মুক্তি লাভ করে।
হাব্বার্ড বলেন, এমনকি গৌতম বুদ্ধ কিংবা যীশুখ্রিস্ট অপারেটিং থেটান পর্যায়ে পৌঁছতে পারেননি। তারা খুব জোর ক্লিয়ার স্তরের কিছুটা উপরে যেতে পেরেছিলেন। সায়েন্টোলজিস্টরা দাবি করেন প্রত্যেকটা মানুষকে অপারেটিং থেটান পর্যায়ে নিয়ে যাওয়াই এই ধর্ম অর্থাৎ সায়েন্টোলজির মূল লক্ষ্য। এ পর্যন্ত আলোচনায় আমরা হাব্বার্ড প্রস্তাবিত ধর্ম ও এর আয়ের উপায় সম্বন্ধে জানলাম। সমালোচকেরা মনে করেন মূলত নিজের প্রতিষ্ঠানের আয়কে ট্যাক্সমুক্ত করতেই হাব্বার্ড ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন, কারণ কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে তার আয়ের উপরে ট্যাক্স প্রদান করতে হয় না। কিন্তু এখানেও একটা প্রশ্ন তৈরি হয়, ধর্ম হিসেবে দাবি করলেই রাষ্ট্র কোনো ধারণা বা মতবাদকে ধর্ম হিসেবে বা কোনো প্রতিষ্ঠানকে ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেবে না। তাহলে চার্চ অফ সায়েন্টোলজি কীভাবে রাষ্ট্রের থেকে এই স্বীকৃতি আদায় করল? এখান থেকে শুরু হয় সায়েন্টোলজিকে নিয়ে নানারকম বিতর্কের সূত্রপাত। অনেক বিতর্কিত ঘটনা আছে সায়েন্টোলজিকে কেন্দ্র করে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটি ঘটনা নিয়ে আলোচনা করা যাক। ঘটনাটি অপারেশন স্নো হোয়াইট নামে পরিচিত। এই অপারেশন স্নো হোয়াইট পরিচালিত হয়েছিল চার্চ অফ সায়েন্টোলজির একেবারে টপ কর্মকর্তাদের দ্বারা। এই অপারেশনের উদ্দেশ্য ছিল আইআরএস বা ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের অফিসে অনুপ্রবেশ করে সায়েন্টোলজি ও হাব্বার্ড সংক্রান্ত সকল ডকুমেন্ট চুরি করা। আইআরএস হচ্ছে আমেরিকার এমন একটি প্রতিষ্ঠান যাদের কাজ হলো ট্যাক্স কালেক্ট করা। 1974 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে পরিকল্পনা অনুসারে জেরাল্ড উলফ নামের একজন সায়েন্টোলজিস্টকে আইআরএসের ওয়াশিংটন অফিসে ক্লার্ক টাইপিস্ট পদে ঢোকানো হয়। পরবর্তী 1 বছরের মধ্যে জেরাল্ড এই পরিমাণ ডকুমেন্ট চুরি করেন যা একটার উপরে আরেকটা রাখলে 10 ফুট উচ্চতায় গিয়ে ঠেকবে। এর প্রায় 2.5 বছর পরে এফবিআই এই ব্যাপারে জানতে পারে এবং 1977 খ্রিস্টাব্দের জুলাই মাসে এফবিআই সায়েন্টোলজির লস অ্যাঞ্জেলস ও ওয়াশিংটন ডিসির অফিসে রেড করে। চার্চ অফ সায়েন্টোলজির 11 জন কর্মকর্তাকে আটক করা হয়। তখন আদালতে এফবিআই এর করা রেডের বিপক্ষে চার্চ অফ সায়েন্টোলজির পক্ষ থেকে বারে বারে নিজেদেরকে একটা ধর্ম হিসেবে তুলে ধরা হয়েছিল। তাছাড়া তারা এফবিআই এর এই কার্যক্রমকে নাৎসিদের কাজের সাথে তুলনা করে বোঝাতে চেয়েছিল এফবিআই সায়েন্টোলজিস্টদের ধর্মীয় স্বাধীনতায় বাধা দিচ্ছে। এই ঘটনার পরে চার্চের পক্ষ থেকে ক্ষতিপূরণ দাবি করে এফবিআই এর বিরুদ্ধে 2টি মামলা করা হয়। লস অ্যাঞ্জেলসের অফিসের জন্য $7.8 মিলিয়ন মার্কিন ডলার এবং ওয়াশিংটন ডিসির অফিসের জন্য $1 মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়। এর দ্বারা সূচনা হয় পরবর্তী 2 দশক ধরে চলতে থাকা আইনি লড়াইয়ের। চার্চ অফ সায়েন্টোলজির দিক থেকে এই লড়াইয়ের মূল উদ্দেশ্য ছিল আইআরএস এর পক্ষ থেকে চার্চের আয়কে ট্যাক্স মুক্ত করিয়ে নেওয়া এবং ধর্ম হিসেবে স্বীকৃতি পাওয়া। আইআরএস এর বিরুদ্ধে চার্চ অফ সায়েন্টোলজি একের পর এক মামলা দায়ের করতে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে এই মামলার সংখ্যা দাঁড়ায় 2700-তে। তারা প্রাইভেট ইনভেস্টিগেটর নিয়োগ করে আইআরএস এর কর্মকর্তাদের নানা রকম অনিয়মের খবর সামনে নিয়ে আসে। একটা সময় দুপক্ষের জন্যই মামলা পরিচালনা করা বেশ ব্যয়বহুল হয়ে দাঁড়ায়। 1991 খ্রিস্টাব্দে চার্চের সাথে আইআরএস এর একটি সমঝোতা হয়, যার ফলে 1993 খ্রিস্টাব্দ থেকে আইআরএস চার্চ অফ সায়েন্টোলজির আয়কে ট্যাক্স মুক্ত বলে স্বীকৃতি দেয়। ট্যাক্স মুক্তির পাশাপাশি একই সাথে সায়েন্টোলজি একটা ধর্ম হিসেবেও আমেরিকার কাছে স্বীকৃত হয়। এই সমঝোতার শর্তগুলো গোপন রাখা হয়েছিল, তবে কয়েক বছর পর সেগুলো লিক হয়। তখন জানা যায় এই সমঝোতার শর্তগুলো ছিল চার্চ অফ সায়েন্টোলজি আইআরএসকে $12.5 মিলিয়ন মার্কিন ডলার দেবে এবং আইআরএস এর বিরুদ্ধে দায়ের করা সকল মামলা তুলে নেবে। এসবের বিনিময়ে আইআরএস চার্চের 7 জন কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগ তুলে নেবে এবং 1993 খ্রিস্টাব্দের পর থেকে চার্চ অফ সায়েন্টোলজি ও এর অধীনে থাকা 13টি প্রতিষ্ঠানের আয়কে ট্যাক্স মুক্ত বলে স্বীকৃতি দেবে। তাছাড়া তাদের উপরে কোনো অডিট বা নিরীক্ষণ চালাবে না। এভাবেই শেষ হয় চার্চ অফ সায়েন্টোলজির 2 দশক ধরে চলতে থাকা আইনি লড়াইয়ের। তবে এই ধর্মের প্রতিষ্ঠাতা হাব্বার্ড তার এই বিজয় দেখে যেতে পারেননি, কারণ তিনি 1986 খ্রিস্টাব্দে মারা যান। সায়েন্টোলজি সংক্রান্ত আলোচনায় যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ হয়ে ধরা দেয় তা হচ্ছে ধর্মের আইনি সংজ্ঞা কী? কী বৈশিষ্ট্য থাকলে একটা আইডিয়া বা মতবাদকে ধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া যায়? সায়েন্টোলজির ক্ষেত্রে এসব ব্যাপারে কোনো ধর্মতাত্ত্বিক বা একাডেমিশিয়ানের মতামত গ্রহণ করা হয়নি। এক্ষেত্রে আইআরএস, যাদের কাজ মূলত ট্যাক্স কালেক্ট করা, তাদের সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে ধরা হয়েছে। বর্তমানে একাডেমিশিয়ানদের মধ্যে কেউ কেউ মনে করেন সায়েন্টোলজি একটা ধর্ম, আবার কারো কারো মতে এটা কেবলই একটি ব্যবসা প্রতিষ্ঠান এবং ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্যই তারা মূলত ধর্ম হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। আপনার মতামত জানাতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। পাশে থাকবেন। ধন্যবাদ।